মন্ত্র পড়তে গিয়ে ডেকে এনেছিল যাকে, সে আর ফিরে যায়নি। আর মুম্বাইয়ের সেই 23 তলা ফ্ল্যাটে যারা উঠেছিল তারা জানত না লিফটের বোতাম নিজে নিজে কেন সবসময় 23 নম্বর মেঝে থামে, অথচ 23 তলায় কোনো ফ্ল্যাট নেই। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ সোমবার সন্ধ্যা 7টা বাজে। সময়টা লক্ষ্য করুন, কারণ সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময়ে বাইরের অন্ধকার যেমন ধীরে ধীরে ঘন হতে থাকে, ঠিক তেমনি একে একে খুলে যায় সেই সব অদৃশ্য দরজা, যার অপর পাশে রয়েছে এমন সব সত্য ঘটনা যা শুনলে মানুষ ভাবে, এ কি সত্যি সম্ভব, এ কি সত্যি ঘটতে পারে? কিন্তু হ্যাঁ, ঘটেছে, ঘটে চলেছে, আর ঘটবেও। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড 129-এর দুটি এমন ঘটনা যা শুনলে আপনার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে যাবে, আপনার ঘরের কোণের অন্ধকারটুকুও আপনাকে ভয় দেখাতে শুরু করবে। রাতের নীরবতায় যখন বাতাস থমকে যায়, যখন ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টার ঘরে এসে থামে, তখন যে শিরশিরানি বুকের ভেতর জেগে ওঠে, সেটাই হলো অশরীরীর আসল পরিচয়। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। আজকের প্রথম ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। সেখানে একটি পুরনো বাড়িতে ভুল তন্ত্রপাঠের পর একে একে ঘটতে শুরু করেছে এমন সব ঘটনা, যার কথা জানলে আপনি কোনোদিন কোনো তন্ত্রমন্ত্রের ধারে কাছে ঘেঁষবেন না। একটি পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে একটি ভুল রাত, একটি ভুল মন্ত্রোচ্চারণ। আর সেই মন্ত্র যাকে ডেকে এনেছিল, সে কেবল আসেনি, সে থেকেও গেছে। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে গুরগাঁওয়ের এক 23 তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে, যেখানে নতুন ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে উঠেছিল এক দম্পতি। আর তারপর থেকে তাদের জীবনে যা শুরু হয়েছে তা শুনলে আপনি আর কখনো কোনো হাই রাইজ বিল্ডিংয়ের লিফটে উঠতে সাহস পাবেন না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 129-এর প্রথম ঘটনা, গুজরাটের সেই অভিশপ্ত বাড়ি, যেখানে ভুল তন্ত্রপাঠে নেমে এসেছিল অন্ধকার। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মৃণালিনী দেশাই। মৃণালিনী গুজরাটের ভদোদরা জেলার বাসিন্দা। পেশায় তিনি একটি প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাকাউন্টেন্ট। শিক্ষিত, স্বনির্ভর, আধুনিক একজন মানুষ। তিনি জীবনে কখনো ভূত প্রেতে বিশ্বাস করতেন না, কিন্তু 2024 সালের মার্চ মাস তার সেই বিশ্বাসের ভিত ভেঙে চুরমার করে দিয়েছে। এখন তিনি রাতে একা ঘরে ঘুমাতে পারেন না, আলো না জ্বেলে থাকতে পারেন না। অসংখ্য ধন্যবাদ মৃণালিনীকে তার এই মর্মান্তিক এবং শিউরে ওঠার মতো সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মৃণালিনীর ভাষায় বলছি। যেভাবে তিনি দীর্ঘ চিঠি লিখে পুরো ঘটনাটি জানিয়েছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনার শুরু 2024 সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। আমাদের পরিবার মানে আমি, আমার বড়দা সৌম্য দেশাই, আমার বৌদি কল্পনা, আমার বাবা রমেশ দেশাই আর মা সরলা দেশাই। আমরা 5 জন মিলে ভাদোদরার কাছাকাছি একটি ছোট মফস্বল এলাকায় থাকি। বাড়িটা আমাদের নিজেদের পুরনো বাড়ি। ঠাকুরদা তৈরি করেছিলেন বছর 50 আগে। 2 তলা বাড়ি, পেছনে বড় উঠোন, উঠোনে তুলসী গাছ, মাঝে মাঝে বাড়িতে পুজো আচ্চা হয়, মোটামুটি সুখের সংসার। সমস্যা শুরু হয়েছিল আমার দাদা সৌম্যকে ঘিরে। সৌম্যদা ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা, বেশ ভালো চলছিল। কিন্তু 2023 সালের শেষের দিকে ব্যবসায় মন্দা এলো। পার্টনার ফাঁকি দিল, একটা বড় চালান মার গেল, ব্যাংকের কিস্তি বাকি পড়ে গেল। দাদা রাতে ঘুমাতে পারছিলেন না, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলেন, চিন্তায় শুকিয়ে যাচ্ছিলেন। বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়লেন। এই সময় একটা ঘটনা ঘটল যা পুরো পরিবারের জীবন বদলে দিল। আমাদের পাড়ার এক মহিলা, যার নাম এখানে বলছি না, তিনি একদিন মাকে বললেন যে তিনি একজন বিশেষ তান্ত্রিকের কথা জানেন। সেই তান্ত্রিক নাকি ব্যবসায়িক সমস্যা, ঋণের জ্বালা, পারিবারিক কলহ সব সমাধান করতে পারেন। মা প্রথমে রাজি হননি, কিন্তু দাদার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে দেখে এবং বাড়িতে ক্রমাগত একটা অদ্ভুত অস্বস্তির আবহ তৈরি হচ্ছে দেখে মা একদিন সেই পাড়াতুতো মজুলার পরামর্শে সম্মতি দিলেন। তান্ত্রিকের নাম ছিল ভূপেন্দ্রনাথ। বয়স 50-এর কাছাকাছি, রোগা, লম্বা, চোখ দুটো গভীর আর ধারালো, গায়ে গেরুয়া ধরনের কাপড়, হাতে একাধিক রুদ্রাক্ষের মালা। তিনি এলেন এক শুক্রবার রাতে। বাবা তখন বাড়িতে ছিলেন না,
কোনো এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। মা, দাদা, বৌদি আর আমি ছিলাম। ভূপেন্দ্রনাথ বাড়ি ঘুরে দেখলেন। উঠোনের তুলসী তলায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে। কেউ তোমাদের ওপর তন্ত্র করেছে, তাকে কাটতে হবে পাল্টা তন্ত্রের মাধ্যমে। মা জিজ্ঞেস করলেন, কিভাবে? ভূপেন্দ্রনাথ বললেন, আজ রাতেই অনুষ্ঠান করব। আমার সাথে সহকারী আছে, সে আসবে। মাঝ রাতের আগে শুরু করতে হবে। মা একটু ইতস্তত করলেন। দাদা বলল, করো মা, এভাবে আর কতদিন চলবে? সব উপায় তো শেষ। মা রাজি হলেন। রাত 10টার দিকে ভূপেন্দ্রনাথের সাথে এলেন তার সহকারী। সহকারীর নাম বলা হয়নি, শুধু ছোটু বলে পরিচয় করিয়ে দিলেন। লোকটা দেখতে অদ্ভুত, মাথা ন্যাড়া, চোখ দুটো যেন সব সময় কোনো একদিকে তাকিয়ে থাকে, সরাসরি তাকায় না। হাতে বড় একটা বস্তা, যার মধ্যে নানা রকম জিনিসপত্র। ভূপেন্দ্রনাথ আমাদের বাড়ির পেছনের উঠোনটাকে অনুষ্ঠানের জায়গা হিসেবে বেছে নিলেন। উঠোনে তুলসী গাছ সরিয়ে দেওয়া হলো, সেখানে একটা বিশেষ নকশা আঁকা হলো মাটিতে, লাল আর কালো রঙের মিশ্রণে। মাঝখানে একটা মাটির প্রদীপ, চারদিকে 4টে ছোট ছোট তামার পাত্র। রাত 11টার দিকে অনুষ্ঠান শুরু হলো। ভূপেন্দ্রনাথ মন্ত্র পড়তে শুরু করলেন। সংস্কৃত মন্ত্র, কিন্তু একটু অদ্ভুত, একটু ভিন্ন ছন্দের। আমি সংস্কৃত বুঝি না বিশেষ, কিন্তু শুনতে লাগছিল স্বাভাবিক পুজোর মন্ত্রের মতো নয়। ছোটু বসেছিল এক পাশে, মাঝে মাঝে একটা ঘণ্টা বাজাচ্ছিল। প্রথম আধ ঘন্টা সব ঠিকঠাক ছিল, তারপর অদ্ভুত ব্যাপার শুরু হলো। উঠোনে একটা বাতাস এলো, কিন্তু সে রাতে বাতাস ছিল না, পুরোপুরি নিস্তব্ধ রাত। তবু উঠোনে একটা ঠান্ডা ভেজা বাতাস যেন ঘুরতে লাগলো। প্রদীপের শিখা কাঁপতে লাগলো, কিন্তু নেভেনি। কাঁপতে কাঁপতে শিখার রং পাল্টে গেল, কমলা থেকে নীলাভ। আমি বৌদির হাত ধরলাম। বৌদিও অনুভব করেছিলেন। তিনি আমার হাত শক্ত করে চেপে ধরলেন। ভূপেন্দ্রনাথ মন্ত্র পড়েই চলেছেন, কিন্তু এক মুহূর্তে মন্ত্রের মাঝখানে তিনি থেমে গেলেন। তার কপালে ঘাম। তিনি ছোটুর দিকে তাকালেন। ছোটু আস্তে আস্তে মাথা নাড়ল, না, যেন কিছু একটা বলছে। ভূপেন্দ্রনাথ আবার শুরু করলেন, কিন্তু এবার তার গলার স্বর বদলে গেছে। আগে যে স্বর ছিল ছন্দময়, তা এখন দ্রুত, কাঁপা কাঁপা, যেন কিছু একটা তাড়া করছে তাকে। তখনই ঘটল প্রথম অঘটন। উঠোনের পশ্চিম কোণে একটা শব্দ হলো, ভারী, পাথর পড়ার মতো শব্দ। কিন্তু পশ্চিম কোণে কিছু নেই। আমরা সবাই সেদিকে তাকালাম। অন্ধকার। ভূপেন্দ্রনাথ বললেন, তাকাবেন না। কিন্তু মানুষের স্বভাব হলো, যেদিকে তাকাতে বলা হয় না, সেদিকেই চোখ যায়। মা তাকালেন, আর তখনই মা একটা চিৎকার দিলেন। পশ্চিম কোণের দেওয়ালে উপরের দিকে একটা হাতের ছাপ। একটাই হাত, 5 আঙুল পরিষ্কার, কিন্তু হাতটা স্বাভাবিক নয়। আঙুলগুলো অনেক লম্বা, প্রায় দেওয়ালের অনেকটা জায়গা জুড়ে। আর হাতের রং কালচে, যেন কলতা দিয়ে ছাপ দেওয়া। ভূপেন্দ্রনাথ চিৎকার করলেন, মন্ত্র বন্ধ করব না, থামবেন না কেউ, যা দেখছেন দেখুন, কিন্তু জায়গা ছাড়বেন না। কিন্তু এরপরে যা হলো, তার জন্য কেউ প্রস্তুত ছিল না। ছোট হঠাৎ উঠে দাঁড়ালো। সে ঘণ্টা থামিয়ে দিল। ভূপেন্দ্রনাথ রাগী চোখে তার দিকে তাকালেন, কিন্তু ছোটু কোনো কারণ ছাড়াই উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল, সরাসরি পশ্চিম কোণের দিকে। ছোটু! ভূপেন্দ্রনাথ ডাকলেন। ছোটু থামল না। সে হেঁটে গেল পশ্চিম কোণে, সেই ছাপযুক্ত দেওয়ালের কাছে। সেখানে গিয়ে সে থামল। এরপর সে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। ছোটু, ফিরে এসো! ছোটু ঘুরল না, কিন্তু তার গলা থেকে একটা শব্দ বেরোল। শব্দটা বাংলা বা হিন্দি বা গুজরাটি নয়, এমন কোনো ভাষা নয় যা আমরা চিনি। গভীর, ভাঙা, একটানা একটা শব্দ। ভূপেন্দ্রনাথ লাফ দিয়ে উঠলেন। তার চেহারায় এমন একটা ভাব এলো যা আমি আগে কখনো দেখিনি, বিশুদ্ধ আতঙ্ক। তিনি বললেন, সবাই ঘরে যান, এক্ষুনি, দৌড়ান। কিন্তু কি হয়েছে? যান, এক্ষুনি। আমরা দৌড়ালাম, মা, বৌদি, দাদা, সবাই। ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম। ভূপেন্দ্রনাথ উঠোনে রইলেন। ভেতর থেকে আমরা শুনতে পেলাম তিনি মন্ত্র পড়ছেন, আরো জোরে, আরো দ্রুত। ছোটুর সেই ভাষাহীন শব্দও থামল না। তারপর একটা জোরালো শব্দ হলো, যেন কিছু একটা ভাঙল। তারপর সব চুপ। আমরা 15 মিনিট অপেক্ষা করলাম। কেউ কথা বলছি না। ঘরের আলো জ্বালানো, কিন্তু আলো যেন পুরো জায়গায় পৌঁছচ্ছে না, কোণগুলো অন্ধকারই থাকছে। তারপর ভূপেন্দ্রনাথ দরজায় টোকা দিলেন। আমরা দরজা খুললাম। তিনি ঢুকলেন একা। তার কপালে রক্তের একটু ছিটা, পোশাক ধুলোয় মাখা। তার পেছনে ছোটু নেই।
ছোট কোথায়? ভূপেন্দ্রনাথ বললেন, ছোট চলে গেছে। কোথায়? সে সে এখন ঠিক নেই। আমি পরে ওকে খুঁজে বের করব। এখন আমার কথা শুনুন। তিনি বসলেন, দাদাকে পানি দিলেন, মাকে বসতে বললেন। তারপর গম্ভীর গলায় বললেন, আজকের অনুষ্ঠান সম্পূর্ণ হয়নি। মাঝপথে ছোটু মনোযোগ হারিয়েছে। সে মনোযোগ হারানোর কারণে যে শক্তিকে আমি আনতে চেয়েছিলাম, সে শক্তি এসেছে ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানে হলো, এই বাড়িতে এখন কিছু একটা আছে যা আমি আনতে চেয়েছিলাম, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী কেউ এসে গেছে। আমি তাকে ডাকিনি, কিন্তু সে এসেছে। এই কথাটুকু শোনার পর ঘরে একটা শীতল স্তব্ধতা নেমে এলো। ভূপেন্দ্রনাথ উঠলেন, বললেন, আগামী 3 দিন রাতে উঠোনে যাবেন না, দেওয়ালের দিকে তাকাবেন না, আর সন্ধ্যের পরে বাড়ির বাইরের দরজা যেন না খোলে। তিনি চলে যাওয়ার আগে বললেন, আমি পরশু ফিরে আসব সব ঠিক করতে। কিন্তু ভূপেন্দ্রনাথ আর ফিরে আসেননি। সেই রাত থেকেই শুরু হলো যা কিছু ঘটেছিল। সেই রাতেই, রাত প্রায় 2টোর দিকে, আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, বৌদির 5 বছরের মেয়ে নিধি, যে কিনা দোতলায় ঘুমোচ্ছিল, সে কাঁদতে কাঁদতে জেগে উঠল। বৌদি উপরে দৌড়ালেন। নিধি বিছানায় বসে কাঁদছে, চোখ বন্ধ। বৌদি ডাকলেন, নিধি, কি হয়েছে মা? নিধি চোখ খুলল না, কিন্তু বলল, ও আমাকে দেখছে মা, জানালায় দাঁড়িয়ে আছে ও। বৌদি জানালার দিকে তাকালেন, জানালা বন্ধ। কে দাঁড়িয়ে আছে? নিধি বলল, লম্বা আঙুলের লোকটা। বৌদি কেঁপে উঠলেন, কারণ নিধি তো উঠোনে ছিল না। সে জানে না উঠোনে কি হয়েছে। সে জানে না দেওয়ালে লম্বা আঙুলের হাতের ছাপ পড়েছিল। তাহলে সে কিভাবে জানল? নিধিকে কোলে নিয়ে বৌদি নিচে এলেন। এই ঘটনা মাকে বলার পর মা পুরো রাত দেবীর মন্ত্র পড়তে লাগলেন। পরদিন সকাল হলো। আমরা সবাই ভাবলাম দিনের আলোয় সব ঠিক হয়ে যাবে। বাবা ফিরলেন সকালে। আমরা রাতের ঘটনার কথা বাবাকে বললাম। বাবা রাগলেন প্রথমে, এসব তান্ত্রিক ফান্ত্রিক ডেকেছিলে কেন? কিন্তু আমাদের মুখের দিকে দেখে এবং দেওয়ালের সেই ছাপ দেখে তিনি চুপ হয়ে গেলেন। দেওয়ালের ছাপ, সেটা কেউ মুছে ফেলেনি। আমরা ভয়ে ভুলে গিয়েছিলাম। দিনের আলোয় দাদা গিয়ে দেখল ছাপটা আরও গাঢ় হয়ে গেছে। রাতে যা ছিল কালচে, এখন একদম কালো। আর ছাপের পাশে আরও একটা ছাপ আছে, একটা পায়ের ছাপ, মাটিতে। সেই ছাপও অস্বাভাবিক। পায়ের আঙুলগুলো লম্বা, খুব লম্বা। বাবা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন ওই দেওয়ালটা চুনকাম করা হবে। দাদা রঙের দোকান থেকে চুন আনলো, দেওয়ালে চুন দেওয়া হলো। পরদিন সকালে চুনের নিচে থেকে সেই ছাপ ভেসে উঠেছে। তখনই আমরা বুঝলাম এটা এত সহজে যাবে না। দ্বিতীয় দিন রাতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাত 12টার দিকে আমরা সবাই ঘুমানোর চেষ্টা করছিলাম। বাড়িতে সবাই আছি, দরজা জানালা সব বন্ধ। হঠাৎ শুনলাম রান্নাঘর থেকে শব্দ হচ্ছে, থালা বাসন নাড়ার শব্দ, আস্তে আস্তে। বাবা উঠলেন, হাতে একটা টর্চ নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। আমরা সবাই পেছনে পেছনে গেলাম। রান্নাঘরের দরজা বন্ধ ছিল। বাবা ঠেলে খুললেন। ভেতরে কেউ নেই, কিন্তু রান্নাঘরের মাঝখানের মেঝেতে মশলার ডিব্বাগুলো সাজানো, একটা একটা করে, বৃত্তাকারে। আমরা রাখিনি। রান্নাঘর তালা দেওয়া ছিল, আর বৃত্তের মাঝখানে একটা মাটির প্রদীপ জ্বলছে। সেই প্রদীপ ভূপেন্দ্রনাথ উঠোনে জ্বেলেছিলেন। উঠোনে পড়েছিল অনুষ্ঠান শেষে, এখন রান্নাঘরে। বাবা প্রদীপটা নিভিয়ে দিলেন। সেই মুহূর্তে পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ যাবার সাথে সাথে উঠোন থেকে একটা শব্দ এলো। শব্দটা অস্পষ্ট, কিন্তু ভয়ানকভাবে পরিচিত মনে হলো। মানুষের কণ্ঠস্বরের মতো, কিন্তু উল্টো, যেন কেউ কথা বলছে, কিন্তু টেপ উল্টো দিকে চালানো হচ্ছে। নিধি তখন জেগে উঠে চিৎকার দিল উপর থেকে। সবাই উপরে দৌড়ালাম। নিধির ঘরে ঢুকে দেখলাম নিধি বিছানায় নেই। বিছানা খালি, কিন্তু ঘরের দরজা বন্ধ ছিল। বৌদি পাগলের মতো হয়ে গেলেন। নিধি, নিধি কোথায়? টর্চের আলোয় ঘর খুঁজলাম। নিধি ঘরের কোণে ছিল। ঘরের সবচেয়ে অন্ধকার কোণে সে বসে আছে, পিঠ দেওয়ালে লাগানো, চোখ খোলা, কিন্তু সেই চোখে কিচ্ছু নেই। শূন্য, সম্পূর্ণ শূন্য। বৌদি নিধিকে ধরলেন। মা, কি হয়েছে? নিধি ফিসফিসিয়ে বলল, ও এসেছে। ও বলছে এটা এখন তার ঘর। পুরো ঘর কাঁপিয়ে বৌদি কাঁদতে শুরু করলেন।
বাবা নিধিকে কোলে নিলেন। আমরা সবাই একসাথে একটা ঘরে জড়ো হলাম এবং সেই রাতে আর কেউ আলাদা হয়নি। তৃতীয় দিন সকালে বাবা সিদ্ধান্ত নিলেন ভূপেন্দ্রনাথকে খুঁজে বের করতে হবে। সেই পাড়াতুতো মহিলার কাছ থেকে ঠিকানা নিয়ে বাবা আর দাদা গেলেন। কিন্তু যে ঠিকানা পাওয়া গেল, সেখানে গিয়ে জানা গেল ভূপেন্দ্রনাথ নামের কোনো ব্যক্তি সেখানে থাকেন না। পাড়ার কেউ তাকে চেনেন না। ভূপেন্দ্রনাথ কে ছিলেন, কোথা থেকে এলেন, কোথায় গেলেন? আমাদের পাড়ার সেই মহিলা তখন বললেন, আমার দূরের এক আত্মীয় তার কথা বলেছিলেন। সেই দূরের আত্মীয় ফোনে পাওয়া গেল না, নম্বর বন্ধ। যেন ভূপেন্দ্রনাথ এসেছিলেন কোথাও থেকে, কাজ করে গেছেন, কিন্তু সেই কাজ কি ছিল আর কেনই বা করেছিলেন তা আমরা জানতে পারিনি। এই সময় আমাদের পরিচিত একজন বললেন, গান্ধীনগরে একজন বৈদিক পণ্ডিত আছেন যিনি এই ধরনের বিষয়ে অভিজ্ঞ। তার নাম শ্রীনিবাস শাস্ত্রী। বাবা তাকে ফোন করলেন। শাস্ত্রীজি এলেন পরদিন। তিনি বাড়িতে ঢুকে উঠোনে গেলেন। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ রাখলেন। তারপর বললেন, যে অনুষ্ঠান করা হয়েছে সেটা সম্পূর্ণ হয়নি। অসম্পূর্ণ তন্ত্র এক ধরনের দরজা খুলে দেয়। সেই দরজা দিয়ে যা ঢুকেছে তাকে এখন ফেরত পাঠাতে হবে। ফেরত পাঠানো যাবে? শাস্ত্রীজি বললেন, সবসময় যায় না। এটা নির্ভর করে সে কতটা শিকড় ধরেছে এই বাড়িতে। এই বাড়িতে সে বেশি দিন নয় এখন, তাই সম্ভব হবে। শাস্ত্রীজি 3 দিনের একটি বৈদিক অনুষ্ঠানের কথা বললেন, কিন্তু বললেন এই 3 দিন খুব সাবধানে থাকতে হবে। রাতে কেউ একা থাকবে না। নিধিকে বিশেষভাবে নজরে রাখতে হবে, কারণ শিশুরা এই ধরনের উপস্থিতির দিকে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, উঠোনের দেওয়ালের সেই ছাপের কাছে যাওয়া যাবে না। কিন্তু সেই 3 দিনে যা ঘটেছিল তা আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। প্রথম দিন। শাস্ত্রীজির প্রথম দিনের অনুষ্ঠান চলল সকাল থেকে বিকেল পর্যন্ত। বৈদিক মন্ত্র, হোম, বিশেষ সামগ্রী। অনুষ্ঠানের সময় বাড়ির আবহাওয়া অনেকটা হালকা মনে হলো, কিন্তু রাতে শাস্ত্রীজি যাওয়ার পরে ফের ভারী হয়ে গেল সব। সেই রাতে দাদার সাথে ঘটল প্রথম সরাসরি ঘটনা। রাত প্রায় 2টো। দাদা ঘুমেছিল, বৌদি জেগেছিলেন, নিধিকে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ দাদা বিছানায় উঠে বসল। চোখ খোলা, কিন্তু ঘুমের মধ্যেই যেন, ঘোরের মধ্যে। বৌদি ডাকলেন, কি হয়েছে? দাদা উত্তর দিল না। সে উঠে হাঁটতে শুরু করল, সরাসরি দরজার দিকে। বৌদি চিৎকার করলেন। আমরা সবাই জেগে গেলাম। দাদা তখন করিডোরে, উঠোনের দিকের দরজার কাছে। ওই দরজা খুলতে যাচ্ছে। বাবা দৌড়ে দাদার হাত ধরলেন। সৌম্য, কোথায় যাচ্ছিস? দাদা থামল, ফিরে তাকালো। তার চোখ তখন অদ্ভুত, স্বাভাবিক নয়। তারপর সে বলল, কিন্তু তার নিজের গলায় নয়, একটা ভারী টেনে টেনে বলা গলায়, ওখানে যেতে হবে, সে ডাকছে। বাবা তাকে জোর করে নিয়ে এলেন। শাস্ত্রীজিকে ফোন করলেন রাতেই। শাস্ত্রীজি ফোনে মন্ত্র পড়লেন এবং বললেন দাদার হাতে একটি বিশেষ সুতো বেঁধে দিতে, যা তিনি দিয়ে গিয়েছিলেন। সেই সুতো বাঁধার পর দাদা ধীরে ধীরে স্বাভাবিক হলেন, কিন্তু দাদা বলতে পারলেন না কি হয়েছিল। বললেন, আমি স্বপ্ন দেখছিলাম, স্বপ্নে কেউ ডাকছিল। সে বলছিল আমার সাথে এসো। আমি কিভাবে উঠলাম, কিভাবে দরজার কাছে গেলাম, কিছুই মনে নেই। দ্বিতীয় দিন। শাস্ত্রীজির দ্বিতীয় দিনের অনুষ্ঠান আরও দীর্ঘ ছিল। বিশেষ মন্ত্র, বিশেষ হোম। বাড়ির প্রতিটি কোণে তিনি কিছু একটা রাখলেন, ছোট ছোট তামার পাতে লেখা মন্ত্র। সেই দিনের বিকেলে একটা অদ্ভুত জিনিস ঘটল। বাড়ির সামনের রাস্তায় একটা কুকুর এসে দাঁড়ালো, বড় কুকুর, কালো। সে বাড়ির দিকে তাকিয়ে কাঁদতে লাগল, সেই মর্মবেধী কান্নার সুরে যেভাবে কুকুর কাঁদে। আমাদের পাড়ার লোকজন জানালো, এই কুকুর আগে কখনো এদিকে আসেনি, এটা কোথা থেকে এলো কেউ জানে না। শাস্ত্রীজি কুকুরটা দেখে বললেন, ভালো লক্ষণ, পশুরা এটা অনুভব করছে, যা ভেতরে আছে তা বেরোনোর চেষ্টা করছে। কিন্তু রাতে কুকুরটা চলে গেল, আর তারপরে যা হলো তা সবচেয়ে ভয়ানক। রাত 11টার দিকে আমি নিজে অনুভব করলাম প্রথমবার। আমার ঘরে শুয়েছিলাম, পাশে মা আছেন, বাবা পাশের ঘরে, আলো জ্বালানো। এই পরিস্থিতিতে ভয় পাওয়ার কথা নয়, কিন্তু হঠাৎ মনে হলো আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে, বাম দিকে। আমি ফিরে তাকালাম, ঘরে কেউ নেই, মা ঘুমোচ্ছে, কিন্তু বিছানার বাম পাশে মেঝেতে একটা ছায়া। আলো জ্বলছে, ছায়া কোথা থেকে আসবে? আলোর উৎস দরজার দিকে, সেখান থেকে ছায়া পড়ার কথা ডান দিকে, কিন্তু ছায়া পড়েছে বাম দিকে, আলোর উৎসের দিকে।
সেই ছায়া মানুষের মতো, লম্বা এলোমেলো, আর ছায়ার হাতগুলো লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা। আমি পাথর হয়ে গেলাম। ছায়াটা নড়ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে সে এগিয়ে আসছিল আমার বিছানার দিকে। আমি চিৎকার দিলাম, মা জেগে উঠলেন, বাবা দৌড়ে এলেন। তারা ঢুকতেই ছায়া নেই, কিন্তু বিছানার বাম পাশের মেঝেতে সেই দীর্ঘ আঙুলের পায়ের ছাপ, আমাদের বাড়ির মেঝেতে। শাস্ত্রীজিকে আবার ফোন করা হলো। তিনি বললেন, আর এক রাত, কাল অনুষ্ঠান শেষ হবে। কিন্তু সেই রাতে মাঝরাতের পর আরও একটি ঘটনা ঘটল। নিধি, যাকে আমরা সবার পাশে রেখেছিলাম, সে মাঝরাতে উঠে বসল। এবার সে কাঁদছিল না, শুধু বলছিল, ও বলছে ওকে আর যেতে বলো না, এটা এখন ওর বাড়ি। সেই কথাগুলো 5 বছরের একটি মেয়ের মুখ থেকে শুনে বৌদি ভেঙে পড়লেন। দ্বিতীয় দিন শাস্ত্রীজি এলেন সকাল 7টায়। আগের 2 দিনের চেয়ে বেশি সামগ্রী নিয়ে এলেন। এবার তার সাথে আরেকজন পণ্ডিত এসেছেন। অনুষ্ঠান শুরু হলো। এবার অনুষ্ঠান সম্পূর্ণ উঠোনে, যেখানে ভূপেন্দ্রনাথ অনুষ্ঠান করেছিলেন ঠিক সেখানেই। পুরো দিন ধরে অনুষ্ঠান চলল। বেলা বাড়ার সাথে সাথে উঠোনের আবহাওয়া পাল্টাতে লাগলো। সেই ভারী ঠান্ডা অনুভূতিটা কমতে লাগলো। দুপুরের পর নিধি প্রথমবার হাসল, সেই স্বাভাবিক শিশুর হাসি যা গত কয়েকদিনে দেখিনি। সন্ধ্যের কাছাকাছি শাস্ত্রীজি বলবেন, শেষ অংশ হবে। এই অংশে কেউ কথা বলবেন না, যাই দেখুন যাই শুনুন, নড়বেন না, কথা বলবেন না। আমরা সবাই উঠোনের একপাশে দাঁড়িয়ে রইলাম। শাস্ত্রীজি মন্ত্র পড়তে শুরু করলেন, অনেকক্ষণ ধরে, ধীরে ধীরে। তারপর উঠোনে সেই বাতাস এলো আবার, সেই ঠান্ডা ভেজা বাতাস। প্রদীপের শিখা নীল হলো। কিন্তু এবার শাস্ত্রীজি থামলেন না, তিনি পড়ে চললেন। হঠাৎ পশ্চিম কোণ থেকে সেই শব্দ হলো, সেই ভারী অস্পষ্ট শব্দ। কিন্তু শাস্ত্রীজির মন্ত্র আরও জোরালো হলো। তারপর যা দেখলাম তা আমি বর্ণনা করতে পারবো না পুরোপুরি, কারণ এটা বিশ্বাস না করলে পাগলামি মনে হবে। পশ্চিম দেওয়ালের সেই ছাপ, সেটা উজ্জ্বল হয়ে উঠল, যেন ভেতর থেকে আলো দিচ্ছে। কিন্তু সেই আলো স্বাভাবিক আলো নয়, কালো আলো, অন্ধকারও নয় কিন্তু। তারপর দেওয়াল থেকে সেই ছাপ সরে গেল, দেওয়াল পরিষ্কার। আর একটা অনুভূতি হলো যেন বাড়ি থেকে কিছু একটা বের হয়ে গেল, যেন অনেক দিন বুকের ওপর ভার ছিল, সেটা সরে গেল। শাস্ত্রীজি থামলেন, তিনি উঠে দাঁড়ালেন, বললেন, হয়েছে। নিধি দৌড়ে এসে বৌদির কোলে উঠল, বলল, মা গেছে। বৌদি কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলেন। শাস্ত্রীজি যাওয়ার আগে বললেন, যে তান্ত্রিক ডেকেছিলেন সে ইচ্ছে করেই অনুষ্ঠান অসম্পূর্ণ রেখে গিয়েছিল, ইচ্ছে করেই ডেকে এনেছিল এমন কাউকে যাকে সরানো কঠিন। কেন করেছিল জানি না, হয়তো টাকার জন্য, হয়তো অন্য কারো কথায়। কিন্তু মনে রাখবেন, তন্ত্র একটা ছুরির মতো, সঠিক হাতে সঠিকভাবে ব্যবহার না করলে যে ব্যবহার করে সে নিজেও কাটা পড়ে। শাস্ত্রীজি চলে গেলেন। সেই রাতে প্রথমবারের মতো আমরা পুরো পরিবার ঠিকমতো ঘুমালাম। কিন্তু ঘটনার একটা অংশ এখনো রহস্যময়। ছোটু, সেই রাতে উঠোনে গিয়ে দেওয়ালের কাছে দাঁড়িয়ে থাকা সেই ছোটু, তার কি হয়েছিল সেটা আমরা কোনোদিন জানতে পারিনি। মৃণালিনীর শেষ কথাগুলো মনে আছে? তিনি লিখেছিলেন, ভাই, মানুষ যা চোখে দেখে না তাকে বিশ্বাস না করলে ক্ষতি নেই, কিন্তু যখন চোখের সামনে দেখে ফেলবেন তখন মনে রাখবেন, ভূপেন্দ্রনাথের মতো কেউ যদি আসে এবং বলে আমি ঠিক করে দেব, দরজা খুলবেন না। কারণ কিছু মানুষ ঠিক করতে আসে না, তারা আরও ভাঙতে আসে। গুজরাটের সেই বাড়িতে এখন আর কোনো অনুভূতি নেই। দেয়ালের ছাপ গেছে, নিধি আবার স্বাভাবিক, দাদার ব্যবসা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু মৃণালিনী বলেছেন, তিনি আর কখনো কোনো তান্ত্রিকের নাম শুনতে চান না। ভূপেন্দ্রনাথের নাম মনে পড়লে আজও গায়ে কাঁটা দেয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব হরিয়ানার গুড়গাঁওতে।
আলো ঝলমলে শহর, উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট, কর্পোরেট অফিস, আধুনিকতার চূড়া। কিন্তু সেই আধুনিকতার মধ্যেই একটি 23 তলা বিল্ডিং যেন ধারণ করে আছে এমন কিছু যার কথা কেউ বলতে চায় না। যে লিফটটায় প্রতিদিন শত শত মানুষ ওঠেন, সেই লিফটের বোতাম নিজে থেকেই থামে 23 তলায়। অথচ 23 তলায় কোনো ফ্ল্যাট নেই, দরজা নেই, শুধু একটা করিডোর। আর সেই করিডোরের শেষে একটা জানালা, যে জানালায় রাতে মাঝে মাঝে কেউ দাঁড়িয়ে থাকে। দ্বিতীয় ঘটনা, গুরগাঁওয়ের সেই 23 তলা ভুতুরে ফ্ল্যাট, যেখানে লিফট যায়, মানুষ ফেরে না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অনিকেত ঘোষাল। অনিকেত হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দা, পেশায় একটি বহুজাতিক কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উচ্চশিক্ষিত, যুক্তিবাদী মানুষ। কিন্তু 2024 সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই 3 মাস তার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে যে তিনি এখন সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন, নতুন শহরে উঠে এসেছেন। কিন্তু যা দেখেছেন তা আর ভুলতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ অনিকেতকে এই ভয়ঙ্কর সত্য অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি অনিকেতের ভাষায় বলছি। আমি যখন প্রথম প্রেস্টিজ টাওয়ার্স অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনি, তখন আমার বয়স 32। সদ্য বিয়ে হয়েছে, স্ত্রী অদিতি, পেশায় গ্রাফিক ডিজাইনার। দুজনে মিলে স্বপ্নের বাড়ি কিনেছিলাম। গুরগাঁওয়ের সেক্টর 54-এ 23 তলা বিল্ডিং, আমাদের ফ্ল্যাট ছিল 16 তলায়। নতুন বিল্ডিং, নতুন ফার্নিচার, নতুন জীবন। প্রেস্টিজ টাওয়ার্স বাইরে থেকে দেখতে অসাধারণ, কাঁচ আর ইস্পাতের দারুণ স্থাপত্য, পোর্টিকোতে সুরক্ষাকর্মী, লবিতে সুন্দর আলো। কিন্তু প্রথম দিনই একটা জিনিস আমার চোখে পড়েছিল, লিফট। বিল্ডিংয়ে 2টো লিফট। সাধারণত অ্যাপার্টমেন্টে এইরকম বিল্ডিংয়ে সব ফ্লোরের বোতাম থাকে, এখানেও তাই। গ্রাউন্ড ফ্লোর থেকে 22 নম্বর, তারপর বি বা টেরেস। কিন্তু এই বিল্ডিংয়ে লিফটের বোতামে 23 নম্বরও আছে। প্রথম দিন লিফটে উঠে সেটা দেখলাম, ভাবলাম হয়তো টেরেস হবে বা রুফটপ। কিন্তু বিল্ডিংয়ের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞেস করতে গিয়ে অদ্ভুত উত্তর পেলাম। একজন মহিলা বললেন, 23 নম্বর বোতাম চাপবেন না। কেন? তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, চাপবেন না। অন্য একজন বাসিন্দা, ভদ্রলোকের নাম বিকাশ তানেজা, তিনি একটু বেশি খোলামেলা ছিলেন। বললেন, ওই বোতাম মাঝে মাঝে নিজে থেকেই জ্বলে ওঠে, লিফট সেই ফ্লোরে চলে যায়, কিন্তু দরজা খুলে দেখবেন কেউ নেই। ওই ফ্লোরে কোনো ফ্ল্যাট নেই, শুধু একটা লম্বা করিডোর। সেটা কেন? বিকাশ বললেন, বিল্ডিং যখন তৈরি হয়েছিল 23 তলায় ফ্ল্যাট করার প্ল্যান ছিল, কিন্তু কনস্ট্রাকশনের সময় একটা দুর্ঘটনা হয়েছিল। কয়েকজন শ্রমিক পড়ে গিয়েছিলেন ওই ফ্লোর থেকে। তারপর থেকে 23 তলায় আর কাজ করা হয়নি। ডেভেলপার ওই ফ্লোরটা বন্ধ রেখেছে। আর লিফটের বোতাম? বিকাশ কাঁধ ঝাঁকালেন, ওটা সরানো হয়নি, ওটা থেকে গেছে। আর মাঝে 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 নিজে নিজে জ্বলে ওঠে। আমি যুক্তিবাদী মানুষ, আমি ভাবলাম ইলেকট্রিক্যাল ফল্ট হবে, কোনো তার শর্ট হচ্ছে। এত আধুনিক বিল্ডিংয়ে এরকম হতেই পারে। আমি বিষয়টা বেশি গুরুত্ব দিলাম না। কিন্তু প্রথম মাসেই 3টি ঘটনা ঘটল যা আমার যুক্তিবাদকে নাড়িয়ে দিল। প্রথম ঘটনা, অক্টোবরের 2য় সপ্তাহ, রাত তখন 11টার কাছাকাছি। আমি অফিস থেকে ফিরলাম, লবিতে ঢুকে লিফটের বোতাম চাপলাম। লিফট নামলো, দরজা খুলল। আমি ঢুকলাম, 16 নম্বর বোতাম চাপলাম। লিফট উঠতে শুরু করলো, কিন্তু 16তে না থেমে উঠতেই থাকলো। 17, 18, 19, 20, 21, 22, 23। লিফট থামল, দরজা খুলল। সামনে একটা করিডোর, দীর্ঘ করিডোর, শেষ মাথায় একটা জানালা। করিডোরে কোনো ফ্ল্যাটের দরজা নেই, দেওয়ালগুলো কাঁচা, প্লাস্টার করা হয়নি, মেঝেতে ধুলো। লিফটের ভেতরে আমি দাঁড়িয়ে আছি, দরজা খোলা, কিন্তু আমি বাইরে পা দিইনি। কোনো একটা অদ্ভুত অনুভূতি, যেন সামনে যাওয়া উচিত নয়। করিডোরের শেষের জানালায় কিছু একটা ছিল, আমি নিশ্চিত করে বলতে পারবো না কি ছিল। আলো কম, করিডোর অন্ধকার, কিন্তু জানালার কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে বলে মনে হলো। আমি দরজা বন্ধ বোতাম চাপলাম, দরজা বন্ধ হলো, লিফট নামলো। 16 নম্বরে যখন পৌঁছলাম, আমার হাত কাঁপছিল। অদিতিকে বললাম, সে বলল, নিশ্চয়ই আলোর কারণে মনে হয়েছে, পরদিন দিনের আলোয় দেখো। পরদিন দিনের আলোয় আমি 23 নম্বর বোতাম চেপে গেলাম, দরজা খুলল। দীর্ঘ করিডোর, কাঁচা দেওয়াল, ধুলোর মেঝে, শেষে জানালা। জানালায় কেউ নেই, সব স্বাভাবিক।
কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, ধুলোর মেঝেতে পায়ের ছাপ, করিডোরের শুরু থেকে শেষ পর্যন্ত পায়ের ছাপ যাচ্ছে জানালার কাছে, কিন্তু ফেরার ছাপ নেই। ছাপগুলো গেছে, ফেরেনি। দ্বিতীয় ঘটনা, অক্টোবরের শেষ সপ্তাহ, রাত ৩টের দিকে আমাদের ঘুম ভাঙল লিফটের শব্দে। লিফট উঠছে, সেই ঘর ঘর শব্দ। মাঝরাতে কে লিফট ব্যবহার করছে? আমি উঠে গেলাম, করিডোরে বেরোলাম। লিফটের ডিসপ্লেতে দেখলাম 23। লিফট 23 তলায় গেছে। অপেক্ষা করলাম, লিফট নেমে এলো, দরজা খুলল, খালি। কে গিয়েছিল 23 তলায়? রাত ৩টে। পরদিন সকালে আমি বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম। গার্ড বলল, রাত ৩টেয় কেউ লিফট ব্যবহার করেননি স্যার, আমি জেগেছিলাম, কাউকে দেখিনি। তাহলে কে লিফট পাঠিয়েছিল 23 তলায়? তৃতীয় ঘটনা, নভেম্বরের প্রথম দিকে সন্ধে 6টায় আমি অফিসে, অদিতি বাড়িতে একা। সে নিচে নামবে বাজার করতে, লিফটে উঠল, কিন্তু লিফট গ্রাউন্ড ফ্লোরে না গিয়ে উঠতে শুরু করল। অদিতি থামাতে পারল না, সব বোতাম চাপল, কিছু হলো না। লিফট 23 তলায় থামল, দরজা খুলল। অদিতি বলেছিল সেই মুহূর্তে সে কাঁদতে শুরু করেছিল ভয়ে। করিডোর দেখা যাচ্ছে, অন্ধকার। করিডোরের শেষে জানালায় সন্ধ্যের আলো, কিন্তু সেই আলোর সামনে একটা ছায়া, একটা মানুষের ছায়া জানালার কাছে দাঁড়িয়ে আছে। অদিতি দরজা বন্ধ বোতাম চাপতে পারছিল না, হাত কাঁপছিল বলে কোনো মতে চাপল। দরজা বন্ধ হলো, কিন্তু দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে সেই ছায়া নড়ল, ঘুরল অদিতির দিকে। আমি অফিসে বসে হঠাৎ ফোন পেলাম অদিতির, সে কাঁদছে। সেদিন থেকে অদিতি একা লিফটে ওঠা বন্ধ করে দিল। এর পরেও আমি যুক্তি খুঁজছিলাম, ইলেকট্রিক্যাল ফল্ট, প্রি প্রোগ্রামড সিস্টেম এরার, আলো ছায়ার বিভ্রাম। কিন্তু নভেম্বরের মাঝামাঝি যা হলো, তারপর আর যুক্তি খোঁজা সম্ভব ছিল না। সেই রাতে আমাদের বিল্ডিংয়ের 5 তলার একজন বাসিন্দা রাজীব মেহতা, বয়স 55, মারা গেলেন। রাত 12টার দিকে সিকিউরিটি গার্ড লক্ষ্য করলেন লিফট 23 তলায় গেছে এবং ফিরছে না। তিনি অন্য লিফটে উপরে গেলেন, করিডোরে তাকালেন। করিডোরের মাঝখানে রাজীব মেহতা পড়ে আছেন, অজ্ঞান নয়, মারা গেছেন। কিন্তু রাজীব মেহতা কেন 23 তলায় গেলেন? তার ফ্ল্যাট 5 তলায়। পরিবারের লোকজন বলল, রাত 11টার দিকে তিনি বললেন একটু বাইরে যাই, তারপর লিফটে উঠলেন। পরিবার ভেবেছিল নিচে নেমেছেন, কিন্তু তিনি গিয়েছিলেন 23 তলায়। কেন? ডাক্তার বললেন হার্ট অ্যাটাকে মৃত্যু, কিন্তু পরিবার বলল রাজীব মেহতার হার্টের কোনো সমস্যা ছিল না। রাজীব মেহতার মৃত্যুর পর বিল্ডিংয়ের বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। আবাসন সমিতির মিটিং হলো। সেই মিটিংয়ে অনেকে বললেন যে এটা প্রথম নয়, এর আগেও 23 তলায় লিফট নিজে থেকে গেছে। এর আগেও একজন বাসিন্দা রাতে উঠে গিয়েছিলেন ওই ফ্লোরে। পরের দিন সকালে তাকে পাওয়া গিয়েছিল ঘোরের মধ্যে, কোনো কথা বলতে পারছিলেন না। আরেকজন বললেন বছর দুয়েক আগে একটি মেয়ে, বয়স তখন 20 বছর, 23 তলার জানালা থেকে পড়ে গিয়েছিলেন, মৃত্যু হয়েছিল। সেই জানালা, যে জানালার সামনে রাতে ছায়া দাঁড়িয়ে থাকে। মেয়েটার নাম ছিল নেহা শর্মা, সেই বিল্ডিংয়ের 7 তলায় থাকত। পরিবার বলেছিল নেহা রাতে ঘুমের মধ্যে উঠে চলে যেত মাঝে মাঝে। একদিন ঘুমের মধ্যে উঠে লিফটে চলে গিয়েছিল 23 তলায়, সেই জানালা থেকে। কিন্তু এটা দুর্ঘটনা না কিছু একটা তাকে নিয়ে গিয়েছিল, তা কেউ জানে না। এই ঘটনার পর আমি বিল্ডিংয়ের কাছে একজনের কাছ থেকে একটি তথ্য পেলাম। সেই তথ্য আমার ঘুম কেড়ে নিল। প্রেস্টিজ টাওয়ার্স যখন নির্মাণ হচ্ছিল 2017-18 সালের দিকে, তখন 23 তলায় একটা দুর্ঘটনা হয়েছিল। 4 জন শ্রমিক পড়ে গিয়েছিলেন, 3 জনের মৃত্যু হয়েছিল ঘটনাস্থলে। 4র্থ জন বেঁচে ছিলেন, কিন্তু মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। সেই 3 জন শ্রমিকের মৃতদেহ সরানো হয়েছিল, কিন্তু পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি সঠিকভাবে। ডেভেলপার বিষয়টা চেপে দিয়েছিলেন। শ্রমিকদের পরিবার দরিদ্র ছিল, আইনি লড়াই করার সামর্থ্য ছিল না। যে মানুষগুলো মরেছিল তাদের কেউ শেষকৃত্য সঠিকভাবে করতে পারেনি। এটা জানার পর আমার মনে হলো 23 তলায় যা আছে তা হয়তো সেই অতৃপ্ত আত্মাদের অস্তিত্ব, যাদের সঠিক স্বীকৃতি মেলেনি, যাদের পরিবার ন্যায় পায়নি, তারা সেই জায়গায় আটকে আছে। এটা জেনে আমার ভেতরে যুক্তিবাদের সাথে একটা অদ্ভুত কষ্ট মিশে গেল। কারণ এই অদৃশ্য উপস্থিতির পেছনে যদি সত্যিই সেই শ্রমিকদের গল্প থাকে, তাহলে তারা ভয়ের উৎস নয়, তারা বিচারের দাবিদার।
কিন্তু আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাতটা এখনো আসেনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ। অদিতি তার বাবার বাড়ি গেছে কয়েকদিনের জন্য। আমি একা ফ্ল্যাটে। রাত 12টার দিকে আমি কাজ করছিলাম ল্যাপটপে, হঠাৎ শুনলাম লিফটের শব্দ। উঠছে। লিফট থামলো আমাদের ফ্লোরে। দরজা খুলল, কিন্তু আমাদের করিডোরে কেউ নেই। লিফটের ভেতরে তাকালাম, খালি। কিন্তু লিফটের ডিসপ্লেতে দেখলাম 23। লিফট এসেছে 23 তলা থেকে। আমি দরজায় দাঁড়িয়ে। লিফটের ভেতরে আলো জ্বলছে। সেই আলোয় দেখলাম লিফটের পেছনের দেওয়ালে কিছু একটা লেখা। হাতে লেখা, আঙুল দিয়ে লেখা মনে হচ্ছে। ধুলোয় লেখা 3টি অক্ষর, হিন্দিতে। আজা, আজা, মানে আয়। আমি দরজা বন্ধ করলাম, ফ্ল্যাটে ঢুকলাম, দরজা লক করলাম। সারা রাত ঘুমাইনি। পরদিন সকালে অদিতিকে ফোন করলাম, বললাম আমরা ফ্ল্যাট ছেড়ে দেব। অদিতি অবাক হলো। কেন, কি হয়েছে? আমি বললাম পরে বলবো, আগে বলো তুমি আসবে এখানে। অদিতি বলল না, সে নিজেও ফিরতে চাইছিল না। ওই দিনই আমি ফ্ল্যাটের মালিকের সাথে কথা বললাম। ডিসেম্বরের মধ্যেই সব গুছিয়ে চলে এলাম। চলে আসার দিন লিফটে নামার সময় একটা শেষ ঘটনা ঘটল। লিফটে উঠলাম সব মালপত্র নিয়ে, গ্রাউন্ড বোতাম চাপলাম। লিফট নামতে শুরু করল, তারপর থামল। 16 নম্বরে নয়, 15 নম্বরে নয়, 23 নম্বরে। দরজা খুলল। করিডর, সেই দীর্ঘ অন্ধকার করিডর। শেষে জানালা। জানালার কাছে এবার স্পষ্ট একটা অবরাব। 3টা নয়, একটা দাঁড়িয়ে আছে জানালার ঠিক সামনে। মুখটা দেখা যাচ্ছে না, কারণ বাইরের আলোর বিপরীতে ছায়া, কিন্তু সে আমার দিকে ফিরে আছে। আমি টের পেলাম সে তাকিয়ে আছে। আমি কাঁপছি, কিন্তু এবার ভয়ের পাশাপাশি আর একটা অনুভূতি হলো, একটা কষ্টের অনুভূতি। সেই শ্রমিকদের কথা মনে পড়ল। আমি চিৎকার না করে, দরজা বন্ধ না করে একটু দাঁড়িয়ে রইলাম। মনে মনে বললাম, তোমাদের কথা আমি জানি, তোমাদের সাথে অন্যায় হয়েছিল, আমি দুঃখিত। একটু পরে দরজা বন্ধ করলাম। লিফট নামল, গ্রাউন্ড ফ্লোরে থামল। আমি বেরিয়ে এলাম, পেছনে ফিরে তাকালাম না। প্রেস্টিজ টাওয়ার্স ছেড়ে আমরা এখন বেঙ্গালুরে। নতুন শহর, নতুন ফ্ল্যাট, কিন্তু একতলায়। লিফটের প্রয়োজন নেই। অনিকেতের শেষ কথাগুলো মনে আছে। তিনি লিখেছিলেন, আমি এখনো জানি না 23 তলায় যা আছে তা সত্যিই আছে কিনা, কিন্তু যখন লিফটের দেওয়ালে ধুলোয় লেখা দেখেছিলাম আজা, সেই মুহূর্তে আমি বুঝেছিলাম কিছু জায়গা আছে যেখানে মানুষের না যাওয়াই ভালো, আর কিছু প্রশ্ন আছে যার উত্তর না জানাই ভালো, কারণ উত্তরটা হয়তো এমন কিছু যা শোনার পর আর ফেরা যায় না। গুড়গাঁওয়ের সেই প্রেস্টিজ টাওয়ার্সে এখনো বাসিন্দারা আছে। এখনো রাতে লিফট নিজে থেকে 23 তলায় চলে যায়। এখনো সেই করিডরে পায়ের ছাপ পড়ে, আর এখনো সেই জানালায় মাঝে মাঝে কেউ দাঁড়িয়ে থাকে, বাইরের আলোর বিপরীতে, মুখ ফেরানো ভেতরের দিকে। সে অপেক্ষা করছে। কার জন্য তা শুধু সে নিজেই জানে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 129-এর 2টি ঘটনা আমরা শেষ করলাম। গুজরাটের সেই বাড়িতে ভুল তন্ত্রপাঠের ফলে নেমে এসেছিল এমন একটি উপস্থিতি যা পুরো পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল, এবং একটি মিষ্টিময় তন্ত্রিক সেই অন্ধকার ডেকে এনে নিজেই উধাও হয়ে গিয়েছিল। আর গুড়গাঁওয়ের 23 তলা বিল্ডিংয়ে সেই অতৃপ্ত অস্তিত্ব, যারা নির্মাণের সময় প্রাণ দিয়েছিল, ন্যায় পায়নি, তারা আজও সেই 23 তলায় আটকে আছে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমাদের জানা নেই। কিছু কিছু অন্যায়ের ক্ষত এত গভীর যে তা শুধু মানুষের মনে নয়, হয়তো কোনো এক অদৃশ্য স্তরেও রয়ে যায়। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না।
লিফটে উঠলে বোতামগুলো একটু দেখে নিন কোনো বোতামে আলো জ্বলছে কিনা যা আপনি চাপেননি। আর যদি লিফট নিজে থেকে থামে কোনো অচেনা ফ্লোরে, দরজা খুলবেন না, কারণ কিছু দরজা খুললে আবার বন্ধ হয় না। আল্লাহ হাফেজ।